আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এখানে প্রতিটি গাছ এবং প্রতিটি হাওয়ায় যেন মিশে আছে মহান লেখক এবং অমর কথাশিল্পীর স্মৃতিতে। আমরা যাচ্ছি দেউলটি, হাওড়া জেলার এক ছোট্ট গ্রাম, যেখানে বসবাস করতেন বাংলার উপন্যাস সম্রাট, সাহিত্যের এক অমর প্রতিভা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আজ ঘুরে দেখি তার সেই বাড়ি, সেই পরিবেশ যেখানে সৃষ্টি হয়েছে বহু অমর কাহিনীর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের নিয়ে যাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার গ্রাম। এই জায়গা কিন্তু একটি অসাধারণ জায়গা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ 12 বছর এখানেই কাটিয়েছিলেন। তো চলো দেখে নেওয়া যাক আজ এই ভিডিওতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি এবং তার আশপাশের গ্রাম। শরৎচন্দ্রের বাড়ির আশেপাশের পরিবেশ, গ্রাম শুধু নয়, এখানে পাশে কিন্তু বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর এই রূপনারায়ণ নদীর কিন্তু অপরূপ একটা রূপ, মানে যতটা তোমাদের ক্যামেরায় জাস্টিফাই করবে কিনা জানি না, এখানে তোমরা আসলে কিন্তু দেখতে পাবে অসাধারণ একটা জায়গা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেল না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি এই মুহূর্তে রয়েছি বজবজের ফেরিঘাটে। এখান থেকে আমরা ফেরিঘাটের থেকে আমরা লঞ্চ করে দেবো, কারণ এই মুহূর্তে হাওড়াতে ইস্টার্ন রেলের যে অবস্থা, সেই জন্য কিন্তু আমরা বজবজ হয়ে দেউলটি যাচ্ছি। লঞ্চের ভাড়া পড়লো 6 টাকা। মুক্ত বাতাসে অপরূপ প্রকৃতির মাঝে গঙ্গার পার করতে তোমাদের সময় লাগবে 5 মিনিট। গঙ্গা পার করবার পর সামনে পড়বে একটি অটো স্ট্যান্ড। সেখানে অটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। অটো তোমাদের নামিয়ে দেবে বাউরিয়া স্টেশন। সেখান থেকে তোমাদের ট্রেন ধরে চলে আসতে হবে দেউলটি। স্টেশনের মধ্যেই শরৎচন্দ্রের একটি মূর্তি বর্তমান। ট্রেন থেকে নামার পর এবার আমরা বাইরে বেরোলাম। এবার এখান থেকে সোজা যাব টোটো ধরতে। শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার জন্য কিন্তু 20 টাকা করে টোটো ভাড়া, বাট এখানে কিন্তু কোনো রকমভাবে টোটো পাওয়া যায় না। তার জন্য তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করে কিন্তু 5 জনের ভাড়া 100 টাকা তোমাদের দিতে হবে। বাড়িতে প্রবেশ করবার মুখে পড়বে এই গেটটা, যা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। গেটের ডান পাশে মহেশ গল্পের সেই বেদনাদায়ক লেখা খোদিত করা আছে এবং গেটের বাঁ পাশে শরৎচন্দ্রের সমাজের নিপীড়িত মানুষদের জন্য তার উদ্ধৃতি আজও রয়ে গেছে, যেখানে তিনি বলছেন, সংসারে যারা শুধু দিলে কিন্তু পেলে না কিছুই, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিল না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না, সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, তাদের শুধু বেদনাই দিল সবাই। আমার মুখ খুলে তারাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। দেউলটি গ্রামের এই শান্ত সবুজে মরা পরিবেশে তোমরা আসলেই বুঝতে পারবে কেন শরৎচন্দ্র এখানেই শান্তি খুঁজে পেয়েছিলেন। নদী, মাঠ, গ্রামীণ মানুষের হাসি মুখ, এখানেই তিনি খুঁজে পেয়েছিলেন জীবনের অর্থ। এখানেই তিনি লিখেছিলেন তার শেষ দিকের অনেক রচনা। এই বাড়িটি এখন একটি ঐতিহাসিক স্থান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। 1923 সালে তিনি এই বাড়িটি তৈরি করেন এবং জীবনের শেষ বছরগুলো তিনি এখানেই কাটান। এই যে বাড়িটি বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এর ভেতরে আছে এক অন্য জগতের ইতিহাস। বাড়িটির স্থাপত্য সাধারণ গ্রামীণ বাংলার ধাঁচে, মাটির টালির ছাদ, প্রশস্ত উঠোন এবং শান্ত বারান্দা। এই বাড়িটির প্রতিটি কোণে যেন আজও তার উপস্থিতির সাক্ষী রাখে। এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসতেন, লিখতেন এবং ভাবতেন। সেই সময় তার লেখার ঘরের জানলা দিয়ে রূপনারায়ণ নদী স্পষ্ট দেখা যেত। এখন নদী অনেকটা দূরে সরে গেছে, সঙ্গে সামনে বেশ কিছু বিল্ডিংয়ের জন্য চাপা পড়ে গেছে, তাই নদী স্পষ্ট দেখা যায় না। এই ছোট্ট লেখার টেবিলে তিনি লিখেছিলেন জীবনের শেষ গল্পগুলো। এখানে এসে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরও একটা পরিচয় জানতে পারলাম। তিনি কিন্তু একাধারে যেমন কথাশিল্পী ছিলেন, সাহিত্য রচনা করেছেন, এছাড়া কিন্তু তার মধ্যে রয়েছিল একটি বিপ্লবী সত্তা, যেখানে কিন্তু তিনি সেই সময় বহু বিপ্লবীদের সাহায্য করেছেন এবং 1931 থেকে 1936 সাল পর্যন্ত
হাওড়ার কংগ্রেসের সভাপতিও ছিলেন। তার বাড়িতে কিন্তু প্রচুর গোপন মিটিং কিন্তু সেই সময় করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস এবং বাঘাযতীনের মতো বিপ্লবীরা। অর্থাৎ রাজনীতিগতভাবেও তিনি কিন্তু এক বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন। তাই জন্য বাংলার বিপ্লবের ইতিহাসেও কিন্তু শরৎচন্দ্রের নাম উজ্জ্বলভাবে রয়ে গেছে। বিপ্লবীদের মিটিং হতো, ডান দিকে একটা ঘড়ি চলছে, লোকর এখন 100 বছর আগের ঘড়ি, একদিন দম দেবে 7 দিন চলবে। অনেক লোকর এখন ওটা গড়গড়া তামা খেতেন, আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, আর সাদা প্রেমী পাশে বাঁধানো ছবি, নাতি না ছবি। আচ্ছা, আর এই চেয়ারটাতে কে বসছেন? উনি বসতেন। আচ্ছা আচ্ছা। এটা সোফা। বাড়ির একটি ঘরে এখনও সংরক্ষিত আছে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট এবং কিছু বই। এখানে বহু মিটিং করেছেন রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঘাযতীনের মতন ভারতের মহান বিপ্লবী এবং রাজনীতিবিদরা। তারা গোপনে নৌকায় নদী পার করে এখানে আসতেন। হেরিকেন বা লণ্ঠনের আলো জেলে মিটিং চলত গভীর রাত অবধি। তাই এই বাড়ি ও ভূমি পূর্ণভূমি। সেই মহান ব্যক্তিদের পদধূলি এই বাড়িতে পড়েছে। তাই সেই মহান ব্যক্তিদের স্মরণ করে জানাই প্রণাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন গ্রেপ্তার হন, তার বাড়ির ঠাকুর শরৎচন্দ্রকে তিনি দিয়ে গেছিলেন। এই বাড়িতে এত যুগ পরেও আজও তার পুজো অর্চনা হয় রোজ। ভাবা যায় মানুষটি কবে চলে গেছে, কিন্তু কত স্মৃতি রয়ে গেছে এই বাড়ির মধ্যে। এখানে এসে কিন্তু আরও একটা ব্যাপারে কিন্তু সারপ্রাইজ হলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও একটি পরিচয় জানতে পেরে। তিনি একাধারে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন, অর্থাৎ তিনি ডাক্তার ছিলেন। এখানে বিনামূল্যে কিন্তু গরিব দুঃখীদের তিনি চিকিৎসা করতেন। এখানে একটা ঘর আছে যেখানে বসে কিন্তু প্রতিদিন তিনি গরিব দুঃখী মানুষদেরকে সেবা করেছেন। দূরে যে চেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে বসেই তিনি হোমিওপ্যাথি ডাক্তারি করতেন এবং এর মাধ্যমেই গরিব দুঃখীদের তিনি চিকিৎসা করতেন। পাশে একটি চরকা রাখা আছে। গান্ধীজির স্বাধীনতা আন্দোলনে চরকা কাটার সেই নিদান আজও এখানে উপলব্ধ রয়েছে। সামনে ওই আলমারিতে দেখা যায় তার কিছু ওষুধপত্র, যেগুলি হোমিওপ্যাথির জন্য তিনি ব্যবহার করতেন। বাড়ির পেছন দিকে আছে একটি ধানের গোলা, যা প্রায় 100 বছর আগে নির্মাণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে ধান রাখা হতো সেই সময়। বাঁশের চাটাই এবং কাঠ দ্বারা নির্মিত এই ধানের গোলা ভিতরে হালকা মাটির প্রলেপ আছে। বয়সের ভারে এই জায়গাটির অবস্থা খুবই খারাপ। বাইরে রয়েছে বাথরুম। তৎকালীন সময় শৌচাগার বাড়ির বাইরে উঠোনে নির্মাণ করা হতো। সেই সময় কিন্তু বাড়ির মধ্যে বাথরুম থাকতো না, তাই এখানে এখনো সেই শৌচাগার রয়ে গেছে। এখানে এত সবুজ ও বাঁশের ঝাড়, ঠান্ডা প্রকৃতি, একটু যেন গরম নেই এখানে প্রখর রোদের মধ্যেও। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই স্থানে তখন রান্না করা হতো। সেই সময় যে বিপ্লবী রাজনীতিবিদরা আসতেন, এখানে তারা রান্না বান্না করতেন, গল্পগুজব করতেন এবং এই সেই খাবার ঘর, এখানে তারা খাওয়া দাওয়া সারতেন। এখানে বর্তমানে ঢোকা যায় না। ভাবা যায় সেই কবেকার কথা, তারা কোথায় মিলিয়ে গেছেন। তবু তাদের মহান কর্ম আজও আমাদের তাদের স্মৃতিতে রয়ে গেছে। এই বাড়িতে পুনর্নির্মাণ কিন্তু করা হয়নি। শরৎচন্দ্র যেমন বানিয়েছিলেন ঠিক তেমনই রয়ে গেছে এই বাড়িটি। এবার আমি যাচ্ছি উপরের ঘরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিচের ঘরে ছিল লেখার ঘর এবং বৈঠকখানা রয়েছে, কিন্তু তিনি থাকতেন উপরের ঘরে। সমস্ত কাজকর্ম মিটিয়ে তিনি উপরে আসতেন ঘুমাতে। সেখানে রূপনারায়ণ নদীর মৃদুমন্দ বাতাস যেন শরীর ছুঁয়ে যায়।
উপরে রয়েছে একটি পাখির খাঁচা, সেখানে বেশ কিছু পদ্রিমুনিয়া পাখি রয়েছে। এছাড়া উপর ঘরে দেখা যায় একটি বেঞ্চ এবং ঘরে শোয়ার খাট এবং আলমারি, সঙ্গে তার বেশ কিছু বই। সেই সময় কিন্তু টালির চালা ছিল বলে ঘরটি কিন্তু বেশ ঠান্ডা দুপুরবেলাতেও। এটি ছিল তার শোয়ার ঘর। দূরে যে ঘরটি তোমরা দেখছো, সেখানে যদি অতিথিরা আসতো তাদের শোয়ার জন্য সেখানে ব্যবস্থা করা হতো। আর এখানে যে খাটটি দেখছো, এই খাটেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাতে শুতেন। ওই ঘরে কিন্তু দুটি বিছানা রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুরে। তার শৈশব ছিল দারিদ্র্যে ভরা, কিন্তু মেধা ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই তিনি মানুষের জীবন, সমাজ এবং আবেগকে গভীরভাবে উপলব্ধি করতেন। তার রচনাগুলিতে যেমন ছিল সাধারণ মানুষের জীবনের কথা, তেমনি ছিল সমাজের অন্ধকার দিকের প্রতিবাদ। দেবদাস, পরিণীতা, বিরাজবধূ, দত্তা, শ্রীকান্ত প্রতিটি রচনাই বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি, যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি, যেটি বিখ্যাত একটি উপন্যাস, এবং তাতে কিন্তু সব্যসাচী বসুর যে চরিত্রটি বর্ণনা উনি করেছিলেন, সেটি কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রের সাথে মিলে যায়। অর্থাৎ তিনি তাকে কিন্তু কল্পনা করে এই চরিত্রটি করেছিলেন। ইংরেজ সরকার সেই সময় কিন্তু পথের দাবি যে বইটি, সেটি কিন্তু ব্যান করে দেয়, এবং তারপর 1947 সালের পর কিন্তু এই বই আবার নতুন করে মুক্তি পায়। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন। রামের সুমতি গল্পের প্লটও এখান থেকে তিনি নির্মাণ করেন। বাড়ির সামনে একটি কাটা পেয়ারা গাছ আছে। এই স্থানে তিনি ময়ূর পুষতেন, কিন্তু বর্তমানে ময়ূর পোষা অপরাধ, তাই সেই কারণেই এখন এখানে কিন্তু আর ময়ূর দেখতে পাওয়া যায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতার ব্যস্ত জীবন থেকে দূরে চলে এসেছিলেন এই দেউলটিতে, কারণ তিনি চেয়েছিলেন শান্তি, এক নিরিবিলি পরিবেশ যেখানে তিনি মন খুলে লিখতে পারবেন। এখানে এসে তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। রূপনারায়ণ নদীর ধারে বসে তিনি প্রায় ঘন্টার পর ঘন্টা চিন্তায় মগ্ন থাকতেন। এই নদীর ধারে বসেই তিনি লিখেছিলেন জীবনের কথা, ভালোবাসার কথা এবং সমাজের কষ্টের কথা, যা আজও আমাদের মুগ্ধ করে। এখানে খাতা রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে তিনি রূপনারায়ণ নদী দেখতে দেখতে লিখতেন। না জানি এখানে সৃষ্টি হয়েছে কত মহান উপন্যাসের গল্পের শুরু এবং শেষ। তিনি তার বোনের বাড়িতে বেড়াতে এসে এখানেই থেকে যান এবং এই বাড়ি নির্মাণ করেন। রূপনারায়ণ নদী তার জীবনে বেশ প্রভাব ফেলেছিল বলে জানা যায়। বাড়ির আঙিনায় রয়েছে তার একটি মূর্তি। গাছপালার মাঝে দাঁড়িয়ে এই মূর্তি যেন আজও আমাদের মনে করিয়ে দেয় অমর বাংলার মহান কথাশিল্পীর কথা। তিনি যেন আজও এখানে একাকী দাঁড়িয়ে আছেন। দেশ, সংসার, প্রেম সব কিছু তার অমর লেখা তাকে বাঁচিয়ে রাখবে আরও 100 বছর। এখানে সামনে রয়েছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। তার প্রথম পক্ষের স্ত্রী শান্তি দেবী এবং তার পুত্র সন্তান 1908 সালে বার্মায় প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর 1910 সালে তিনি হিরণময়ী দেবীকে বিবাহ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুকালীন অবস্থায় কলকাতায় তার 24 অশ্বিনী দত্ত রোড লেন বালিগঞ্জের বাড়িতেই থাকতেন। তিনি মারা যান তৎকালীন সময়ে সুবীর চ্যাটার্জি পার্ক নার্সিং হোমে। তৎকালীন সেটি মিন্টো পার্কে ছিল। কেওড়াতলা মহাশ্মশানে তাকে দাহ করার পর চিতাভস্ম অস্থি এখানে সমাধি দেওয়া হয়। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাশের সমাধিটি তার মেজ ভাই প্রভাস চট্টোপাধ্যায়ের। যেহেতু তিনি বেলুর মঠের দীক্ষিত ছিলেন, তাই তার নাম হয় স্বামী বেদানন্দ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জাত পাত বর্ণ ধর্মের ঊর্ধ্বে ছিলেন, তাই তাকে সমাজ সেই সময় এক ঘরে করে দেয়। তখন তিনি লেখেন তার বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। শরৎচন্দ্রের কথায়
তোমরা কি আমায় ঘরে করবে? আমি তোমাদের এক ঘরে করে গেলাম। বাড়ির এই অংশটাতেই তখন পুজো হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে দুর্গাপুজো দেখতেন। ঘন্টার পর ঘন্টা বসে মাতৃপূজা আরাধনা দেখে তিনি সময় কাটাতেন পুজোর দিনগুলোতে। সেই স্থান কিন্তু আজও রয়ে গেছে, কিন্তু আজ কিন্তু আর এখানে পুজো হয় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি খোলা থাকে সকাল 10টা থেকে 12টা, তারপর কিছু সময় বন্ধ থাকে। এরপর থেকে 12টা, 1টা থেকে 2:30, 3:30 থেকে 5টা। আর ডিসেম্বরে হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে এই সময়টা হচ্ছে 3:30 থেকে 5টা, নাহলে গরমকালে 4টে থেকে 6টা। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুকুর ছিল। এখানে বসে জানা যায় তিনি বহু উপন্যাসের প্লট সাজিয়েছেন। এই পুকুরে তার 2টি পোষা মাছ ছিল, যার নাম কার্তিক এবং গণেশ। তাদের মুখে একটা সোনার নথ লাগানো ছিল। তিনি কার্তিক বলে ডাকলে কার্তিক এবং গণেশ বলে ডাকলে গণেশ আসতো ছুটে। তিনি খাবার দেওয়ার জন্য তাদের প্রায়শই এই নামেই ডাকতেন এবং তারা ঠিক সেই নামেই সাড়া দিয়ে তার কাছে আসতো। এখন আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর পাড়ে। কবি যেখানে বসে অনেক সময় কাটিয়েছেন, আর এই নদী কিন্তু সেই সময় শরৎচন্দ্রের বাড়ির সামনে থেকেই দেখায়। তো সেখানে বসেই কিন্তু অনেক গল্প এবং অনেক সাহিত্য তিনি রচনা করেছিলেন। বাড়ির সামনে থেকে এমন একটা রাস্তা কিন্তু সোজা চলে গেছে রূপনারায়ণ নদীর দিকে। আর রূপনারায়ণ নদী তার বাড়ি থেকে পায়ে হেঁটে 2 মিনিট মতো পড়বে। আর তখন তো বিশেষ মানুষজন কম ছিল, তাই লোক সংখ্যা আরো কম থাকায় বাড়ি টাড়ি আরো কম থাকায় রূপনারায়ণ নদী একদম বাড়ির কাছ থেকেই কিন্তু তার দেখা যেত। শরৎচন্দ্রের বাড়িটা ঠিক ওই দিকে, আর সামনে কিন্তু এরকম একটা পার্ক মতো করা হচ্ছে। সামনে এরকম একটা জলাশয় মতো আছে, পেছনে কিন্তু রূপনারায়ণ নদী, আর তার সামনে বসার কিছু জায়গা। এখানেও একটা বসার মতো জায়গা করেছে এখানে। আর চারিদিকে গাছপালা, সবুজ প্রকৃতি, অপরূপ সুন্দর লাগছে এই স্থানটা। সামনে নদীর পাড়ে বেশ কিছু ফুচকা ঘুগনি স্টল রয়েছে। এখান থেকে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই রূপনারায়ণ নদী অপরূপ সুন্দর। এখানে একা বসে যেন লেখা যায় হাজারো কবিতা, গান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ব্যতিক্রম ছিলেন না, তাই তিনি এই স্থানের প্রেমে পড়ে জীবনের 12 বছর কাটিয়ে গেছেন। ইতিহাসের পাতায় তাই এই দেউলটি গ্রামের নাম আজ শরৎচন্দ্রের গ্রাম নামে লেখা হয়ে গেছে। নদী একদম সামনে দিয়ে বয়ে চলেছে, দারুণ লাগছে। কিন্তু কি বিশাল রূপনারায়ণ নদী, ওই পাড়টা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা গ্রাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আশপাশে এত সুন্দর লাগছে, আকাশে হালকা একটা মেঘ, আর চারপাশে নীল আকাশ আর সবুজের সমারোহ। এর মাঝখানে কিন্তু অসাধারণ লাগছে এই গ্রামটা। আর সামনেই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদীর পাড়। নদীর ধার দিয়ে কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। খুব সুন্দর লাগবে তোমাদের এই পথ দিয়ে চলতে। পাশেই রূপনারায়ণ নদী, আর তার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তা। তোমরা জানি না কতজন এখানে এসছো, বা যদি না এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার এখানে ঘুরে যেও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়ি এবং এই গ্রাম কিন্তু অসাধারণ। তোমাদের মনের কোনায় কিন্তু সারা জীবন থেকে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের জীবনের গল্পই সবচেয়ে বড় সাহিত্য। তার রচনায় যেমন সমাজের প্রতিবিম্ব দেখা যায়, তেমনি দেখা যায় প্রেম, ত্যাগ আর মানবিকতার গভীরতা। এই দেউলটির মাটিতে তার সাহিত্যিক আত্মা আজও বিরাজমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি আমাদের শুধু অতীতের স্মৃতি নয়, এটা এক অনুপ্রেরণা যে সাধারণ জীবন থেকে জন্ম নিয়েও অসাধারণ সৃষ্টি করা যায়। আজ যখন এই বাড়ির উঠোনে হালকা বাতাস বয়ে যায়, মনে হয় যেন তিনি এখনও আছেন, লিখছেন, ভাবছেন, আর আমাদের মনে করিয়ে দিচ্ছেন মানবিকতাই সাহিত্যিকতার সর্বোচ্চ রূপ।
তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।